Hello students, welcome to Rise Ice YouTube channel. আমি অমিত কিরণ চৌধুরী. Today's in our deep analysis, we are going to discuss Artemis 2 missions. এই Artemis 2 মিশনটা কিন্তু আজকে দা হিন্দু নিউজ পেপারে আমাদের এসছে. দেখতে পাবে যে Artemis 2 মিশন টেক্সট অ্যান্ড কনটেক্সটের আন্ডারে Artemis 2 মিশনস এসছে এবং এটা খুবই সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিক থেকে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার কিন্তু খুবই একটা বড় ইম্প্যাক্ট হিউম্যান সিভিলাইজেশনস এর উপরে রয়েছে. তো আমরা দেখে নেব যে কি কি রয়েছে এবং ইউপিএসসি এক্সামের দিক থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট. ফার্স্টে আমরা দেখব যে আর্টেমিস মিশনটা কেন নিউজে আছে. যে রিসেন্টলি ইউএসএ কিন্তু আর্টেমিস 2 মিশনসটা লঞ্চ করেছে এবং কি বলছে যে এটা হচ্ছে ফার্স্ট ক্রুয়েড মিশনস. আর্টেমিস মিশনসের অনেকগুলো ভাগ আছে, ৫টা ভাগ আছে, তার মধ্যে এই সেকেন্ড ধাপটাতে ক্রিউড রয়েছে, তার মানে হিউম্যান রয়েছে. বোঝা গেল? এবার আমরা একটু দেখে নিই যে আর্টেমিস 2 মিশনসটা কি. ওভারভিউ জাস্ট করি. দেখো, লঞ্চ হয়েছে 1 এপ্রিল, মানে আগের দিনই লঞ্চ করেছে. নেচার অফ মিশনস কেমন? ফ্লাই বাই ক্রুড লুনার ফ্লাই বাই মানে কি? যে ক্রিউডরা যাবে, যেসব মানে হিউম্যানস এখান থেকে পাঠানো হচ্ছে মানুষজন, তারা কিন্তু লুনারে ল্যান্ড করবে না. তারা কি করবে যে তারা ওই স্পেস ক্রাফটেই থাকবে এবং লুনারের উপর থেকে অ্যাটমসফিয়ার দিয়ে পাস করে আবার তারা ওয়ার্ল্ডে চলে আসবে, আর্থে চলে আসবে. ডিউরেশন কত? 10 ডেজ. 10 ডেজের মধ্যে এই অপারেশনটা টোটাল কমপ্লিট হয়ে যাবে. স্পেস ক্রাফট কি? ওরিয়ন. ঠিক আছে? লঞ্চ ভেহিকল, এটা কিন্তু খুবই সবথেকে পাওয়ারফুল লঞ্চ ভেহিকল কিন্তু এটা দিয়ে পাঠানো হয়েছে. স্পেশাল লঞ্চ স্পেস লঞ্চ সিস্টেম এসএলএস. আচ্ছা, এইবার আমরা দেখে নিই যে আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে, একটু দেখে নিই. দেখো, এই মিশনসে একটু ইনক্লুসিভিটির দিকে নজর দেওয়া হয়েছে. আমরা সাধারণত দেখি যে মানে মেইন ডোমিনেটিং এই স্পেস সেক্টরটা, কারণ আজ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেইন যে ক্রিউরাই গেছে. তো তার মধ্যে কয়েকজনের নামই আমরা জানি, কল্পনা চাওলা, এরকম কয়েকজনের নামই আমরা জানি. তার মধ্যে দেখো, এই যে আর্টেমিস মিশনসে একজন মহিলা গেছেন, ক্রিশ্চিয়ানা কোচ, ফার্স্ট ওম্যান টু ট্রাভেল মুডস ভিসিনিটি, মানে মুনসের যে অ্যাটমসফিয়ারের কাছাকাছি যদি কোনো ওম্যান যায় সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানা কোচ. আচ্ছা, জেরেমি হ্যানসন, ইনি কি নন আমেরিকান, যিনি কিনা মুনে যাচ্ছে. তো কয়েকটা ইনফরমেশন দেখবে. এবার আমরা দেখছি যে আর্টেমিস মিশনটা এত নিউজে থাকে কেন? কেন এটা ইম্পর্টেন্ট? কি আসলে আর্টেমিস মিশন? আর্টেমিস মিশনটা যদি আমি শর্ট করে ক্লিয়ারলি বোঝাতে যাই, তাহলে আর্টেমিস মিশন হচ্ছে মুনে কলোনি তৈরি করার মিশন. এটা একটা খুবই সিম্পলি একটা অ্যান্সার. সেটা হচ্ছে মুনে কলোনি তৈরি করতে চায় এই আর্থের ওয়ার্ল্ডের বড় বড় দেশরা. সেটাই হচ্ছে তার মিশন. সেকেন্ড কি? মুন হচ্ছে আর্থের পরে মুনকে করতে চাইছে একটা রিফুয়েলিং হাব. আমরা যখন লং ট্যুরে যাই না, তখন মিডিলে একটা রিফুয়েলিং হাব থাকা দরকার. কারণ আমাদের তো অতটা জ্বালানি বা অতটা রসদ নেই. সেহেতু মুনকে যদি আমরা একটা বেস বানাতে পারি, তাহলে আমরা আরো বড় দূরে কিন্তু স্পেস মিশনস করতে পারবো. স্পেশালি মার্সে, মানে আর্থের লোকেদের, ওয়ার্ল্ডের লোকেদের মেইন টার্গেট হচ্ছে মার্স. তো মার্সে পৌঁছানোর জন্য লুনার হয়ে যেতে হবে. আমি যদি একটু পিকচার দিয়ে বোঝাই, এইটা হচ্ছে যদি ওয়ার্ল্ড আর্থ হয়, এই যে আর্থ ঘুরছে, আর এইখানে হচ্ছে চাঁদ ঘুরে বেড়াচ্ছে, যেটা মুন. মুন এটা ঘুরছে. বোঝা গেল? আচ্ছা, তার সাথে হচ্ছে এইখানটায় কিন্তু মার্স ঘুরছে. এইবার এই মার্সে যদি পৌঁছাতে হয়, তো ডিরেক্ট পৌঁছানো একটু টাফ হবে. তার জন্য কি করতে চাইছে যে হিউম্যানসরা বলছে যে যদি আমরা চাঁদে একটা ল্যান্ডিং করি এবং রিফুয়েলিং করে যদি মার্সে পৌঁছায়, তাহলে আরো বেশি সুবিধা হবে. তো মুনটাকে একটা রিফুয়েলিং হাব করতে চাইছে, মিডল পাথ. অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি, ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে মুন থেকে, মুনের অনেক কিছু আর রিসোর্সেস আছে, সেই মেটাল রিসোর্সেস, সেগুলোকে আমরা কি বলে এক্সট্রাক্ট করতে চাই. তার জন্য কিন্তু এই আর্টিমিস মিশনসটা, এই আর্টেমিস মিশনসটা লেড বাই ইউএসএ. ইন্ডিয়া কি আর্টেমিস মিশনের পার্ট? হ্যাঁ, ইন্ডিয়া রিসেন্টলি জয়েন করেছে এই আর্টেমিস প্রোগ্রামকে. তো এবার দেখে নিই যে আর্টেমিস প্রোগ্রামগুলো অনেকগুলো ভাগ আছে. আমরা বললাম যে 5টা এর মিশনস হবে. তার মধ্যে ফার্স্ট মিশনসটা হয়ে গেছে 2022-তে. এটা কি করা হয়েছিল? এখানে কোনো ক্রিউ যায়নি, মানে কোনো হিউম্যান যায়নি. এখানটায় শুধুমাত্র লঞ্চ ভেহিকেলটাকে পাঠানো হয়েছিল দেখার জন্য যে এটা সেফ কিনা. তো এটা যখন দেখা হয়ে গেল, দেন এখন দেখো হিউম্যান পাঠানো হলো, ক্রিউ পাঠানো হলো। বাট ক্রিউকে কিন্তু ল্যান্ড করানো হবে না মুনে. তারা জাস্ট দেখে আসলো, ঘুরে আসলো যে হ্যাঁ, এইভাবে সব সাকসেস. দেন যে কমিউনিকেশন করা যাচ্ছে, যাওয়া যাচ্ছে, সব ঠিকঠাক রয়েছে.
দেন আর্টেমিস 3 মিশনস। আর্টেমিস 3 মিশনে বলছে কি যে নো লুনার ল্যান্ডিং। এখানেও আর্টেমিস 3 তেও কিন্তু কোনো লুনারে ল্যান্ডিং হবে না। তার মানে চাঁদের মাটিতে পা দেবে না। তারা কিন্তু যাবে এবং তারা বলছে যে ক্রুড মিশন লো আর্থ অরবিট টু টেস্ট দ্য স্টারশিপ। ওকে? অ্যান্ড ল্যান্ডার্স পাঠানো হবে। ল্যান্ডার্স আমরা আমরা যেমন ল্যান্ডার্স পাঠিয়েছিলাম মুনে, সেরকম ল্যান্ডার্স পাঠানো হবে। আর্টেমিস 4 মিশনস এইটা হচ্ছে ফার্স্ট লুনার ল্যান্ডিং প্রোগ্রাম। ঠিক আছে? We will land at the lunar south pole. যে লুনারের যে সাউথ পোলে আমরা কোথায় করেছিলাম ফার্স্ট কান্ট্রি টু ল্যান্ড সাউথ পোল সেটা হচ্ছে ইন্ডিয়া। কিন্তু এটা কিন্তু হিউম্যান ছিল না। বাট আর্টেমিস 4 এ কিন্তু হিউম্যান যাবে। আর্টেমিস 5 সেকেন্ড লুনার ল্যান্ডিং। এখানে কিন্তু এবার বেস ক্যাম্প তৈরি হবে যেটা আমি বললাম। বেস ক্যাম্প কনস্ট্রাকশন। এইবার কলোনাইটা মানে এটা যদি একটু আনপ্রফেশনালি বলি যে কলোনাইটা শুরু হবে। বেস ক্যাম্প মানে ওখানে পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার বানানো হবে এবং ওখানে যাতে আমাদের স্পেসক্রাফটকে ল্যান্ড করে এবং আবার ওখান থেকে রিফুয়েলিং করে যাতে মার্সে যেতে পারে। আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম তাহলে আর্টেমিস প্রোগ্রামটা অল ওভার বোঝা গেল। এবার দেখি কি অবজেক্টিভ আছে এই আর্টেমিস 2 প্রোগ্রাম থেকে। দেখো অবজেক্টিভ বলতে যেটা হিউম্যান সিস্টেম ইন্টিগ্রেশন যে আমরা যে আর্থ থেকে বাইরে গেলে ওখানে আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে লাগে যেমন গ্র্যাভিটি, টেম্পারেচার, সেই লাইফ সাপোর্ট সিস্টেম যেগুলো আমরা ক্রিয়েট করছি সেগুলো সব ঠিকঠাক কাজ করছে কিনা, ম্যানুভারিং মানে কি ওখানে বসে যে ক্রুয়েরা নিজেদের মতো করে ডিরেকশন চেঞ্জ করতে পারছে কিনা, ডিপ স্পেস নেভিগেশন অ্যান্ড কমিউনিকেশন আমরা যখন অত দূরে চলে যাব সেখান থেকে ওয়ার্ল্ডে আর্থের সাথে কানেকশন রাখতে পারছি কিনা, কমিউনিকেশন করতে পারছি কিনা, রেডিয়েশন এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট। আমরা জানি যে এই যে ভ্যান অ্যালেন বেল্টস আছে না আর্থের একটা নির্দিষ্ট সীমাতে আছে একটা বেল্টস, এই ভ্যান অ্যালেন বেল্টসের পরে কিন্তু রেডিয়েশন খুব বেশি, কসমিক রেডিয়েশন খুবই বেশি। তো সেখান থেকে আমাদেরকে যে প্রোটেক্ট করে যে আমরা সিস্টেমগুলো রেখেছি সেগুলো প্রোটেক্ট করতে পারছে কিনা সেটা দেখা। দেন রি-এন্ট্রি অ্যান্ড রিকভারি ভ্যালিডেশনস। আমরা তো এমন নয় যে ক্রুয়েদেরকে পাঠিয়ে দিচ্ছি এবং ওরা ওখান থেকে লাইফ টাইম ওখানে থেকে যাবে, এমনও নয়। আমরা সেই ক্রুয়েদেরকে আবার রিটার্ন আনছি আর্থে। তো সেটাকে দেখে নেওয়া যে রিকভারি হচ্ছে কিনা, রি-এন্ট্রি করতে পারছে কিনা, সে জিনিসগুলো দেখা। এবার দেখি যে আর্টেমিস প্রোগ্রামের সিগনিফিকেন্সটা কি আছে। আমি কিন্তু ওভারঅল কিন্তু আর্টেমিস প্রোগ্রামে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যে কি আছে। তো ফার্স্টে দেখো আমাদের হ্যাবিটেশন যে প্রোগ্রাম যে লং টার্ম ওখানটা আমরা থাকতে চাই। মুন টু মার্স। মুন হচ্ছে মিডল পাথ, যে মিডল গ্রাউন্ড যেখানটায় আমরা রিচার্জ নেব, রিফুয়েলিং করব মার্সে যাওয়ার জন্য। দেন স্পেস জিওপলিটিক্স রুলস বেসড অর্ডার। আমরা এই আর্টেমিস অ্যাকোস্টা যেমন ইউএস লেড তেমন কিন্তু চায়না রাশিয়া লেড একটা এরকমই একটা অ্যাকর্ডস রয়েছে সেটা হচ্ছে আইএলআরএস, ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন। তো এই দুজন অ্যাক্সিসের মধ্যে যে একটা পাওয়ার রেস রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আর্টেমিস একটা অনেকটা এগিয়ে রয়েছে। দেন সিস লুনার ইকোনমি আমি যেটা বললাম লুনারের সারফেস থেকে প্রচুর মেটালস এবং আরও মূল্যবান জিনিস আমরা কিন্তু ওখান থেকে এক্সট্র্যাক্ট করে আর্থে নিয়ে যেতে চাই এবং তার সাথে সাথে প্রাইভেট সেক্টরকেও ইন্টিগ্রেট করলে কী হবে কি আরও বেশি আর্থিক মুভমেন্ট হবে, ইকোনমিক মুভমেন্ট হবে। ইনক্লুসিভিটি, এই মিশনটা আমরা বললাম যে আর্টেমিস 2 মিশনস একটা ইনক্লুসিভ একটা মিশন যেখানটায় ওমেন্স রয়েছে এবং নন আমেরিকান অ্যাস্ট্রোনটসও কিন্তু ওর মধ্যে ইনক্লুডেড। স্ট্র্যাটেজিক ভালো। এবার বলছে ইন্ডিয়া কি পেলো? আমরাও তো আর্টেমিস মিশনসের পার্টি, ইন্ডিয়া কি পেলো? আচ্ছা ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার এই সেম ভিশন রয়েছে ইসরোর ভিশন 2040 যেখানটায় আমরা মুনে ল্যান্ড করব। তো তার জন্য আমাদের কি হচ্ছে কি এক্সপেরিয়েন্স আমরা গ্যাদার করছি। ওই আমরা গ্রুপের সাথে যুক্ত থাকি কেন? যেখানে ওখানে গ্রুপে যে মানে হাই লেভেল টক্স, আলাদা এক্সপেরিয়েন্স সেগুলো যাতে আমরা পাই। তো সেগুলো আমরা পাচ্ছি এবং আমাদেরও নিজস্ব ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরির চিন্তা আছে। সেটা কিন্তু 2035 গভর্নমেন্ট কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। তো এই বিষয়গুলোতে কিন্তু আমাদের অনেকটা এক্সপেরিয়েন্স গেইন হবে। এবার দেখি যে চ্যালেঞ্জেস কি আছে। আমরা জানি চ্যালেঞ্জেস কি? সায়েন্স অ্যান্ড টেকের চ্যালেঞ্জেস যদি আমরা অ্যান্সার রাইটিং করি তাহলে আমাদের ফার্স্ট জিনিস যেটা আসে কি টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস, যে এই যে সেফটি প্রোটোকল মানতে হবে কারণ হিউম্যান যাচ্ছে, অ্যাস্ট্রোনটস যাচ্ছে। তো ক্রিউ যখন যাবে আর আমরা যখন এত বড় একটা প্রোগ্রাম লঞ্চ করছি যেখানে আমরা মার্স পর্যন্ত পৌঁছাবো এই লুনারকে বেস করে, সেক্ষেত্রে আমাদের কি হবে কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট খুব দরকার। এবং যখন আর্থে আমরা জানি আর্থে আমরা প্রোটেক্টেড কারণ আর্থের অ্যাটমসফিয়ারের জন্য বাইরে থেকে কোনো রেডিয়েশন, বাইরে থেকে কোনো মানে আদার্স যদি কসমিক রে অর যদি কোনো পাথর খণ্ড যেটাকে আমরা বলি অ্যাস্টেরয়েড সেগুলো যদি পৃথিবীর মাটিতে আসেও
তার আগে কিন্তু অ্যাটমসফিয়ারে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। আমাদের যে অ্যাটমসফিয়ারের লেয়ার আছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু যখন আমরা অ্যাটমসফিয়ার থেকে বাইরে চলে যাব তখন কিন্তু আমরা এক্সপোজ হয়ে যাব, রেডিয়েশন এক্সপোজ হয়ে যাব। তখন অক্সিজেন নেই। তো সেই যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস গুলো থাকছে। দেখো কোস্ট সাস্টেনেবিলিটি, এই যে একবার লঞ্চের ক্ষেত্রে আর্টেমিস এই যে 2 লঞ্চ হলো, একটা লঞ্চে $2 বিলিয়ন করে খরচা আসছে। $2 বিলিয়ন মানে রাফলি 18-19 হাজার কোটি, 19 হাজার কোটি টাকার মতো। তো এত যে খরচা, এটা কিন্তু সাস্টেনেবল নয়। যদি আমরা ফ্রিকোয়েন্টলি লঞ্চ করতে চাই, ফ্রিকোয়েন্টলি চাঁদে যাওয়া আসা যেটাকে বলছে, সেক্ষেত্রে কিন্তু কস্ট এফেক্টিভ করতে হবে এবং রিইউজেবল লঞ্চ ভেহিকল করতে হবে। যে লঞ্চ ভেহিকল গেল এবং আবার ওটা ফিরে আসলো। তো রিইউজেবল লঞ্চ ভেহিকল করতে হবে। ডিপ স্পেস রেডিয়েশন যেটা বললাম, ভ্যান অ্যালেন ওয়েলস, এটা কিন্তু মনে রাখবে। ভ্যান অ্যালেন ওয়েলসের পর থেকে কিন্তু কসমিক রেডিয়েশন, এই যে কসমিক রেজ, সোলার পার্টিকলস, ইভেন্টস, এগুলো দেখা যায়। তো সেখান থেকে যাতে আমরা প্রোটেক্টেড থাকতে পারি, সেরকম আমাদের ইকুইপমেন্টস দরকার। লুনার ডাস্ট, আচ্ছা লুনারে পৌঁছে গেলাম মানে চাঁদের মাটিতে পৌঁছে গেলাম, লুনার ডাস্ট কিন্তু খুবই টক্সিক। তো লুনার ডাস্ট কিন্তু আমাদের যে যে পোশাকটা রেখেছি সেই পোশাকে কিন্তু এফেক্টেড করতে পারে। আমাদের মেশিনপত্র, যে আমরা যে ওখানটায় যেটা বানাতে চলেছি, এগুলো কিন্তু এফেক্টেড করতে পারে। তো তার জন্য বলছে কি, যে আরও বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রয়োজন। জিওপলিটিক্যাল ফ্র্যাগমেন্টেশন, আমি বললাম যে ওদিকে আর্টেমিস অ্যাকর্ডস আর হচ্ছে ইন্টারন্যাশনাল রুলার রিসার্চ স্টেশন বাই চায়না রাশিয়া, এই যে একটা কোল্ড ওয়ার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। এবং তার ফলে কি হবে কি, ওই যে টেরিটোরিয়াল ডিসপুট ক্রিয়েট হবে ওপরে, মানে চাঁদের ওপর টেরিটোরিয়াল ডিসপুটস। এখন তো আর্থে তো ওয়ার্ল্ডে তো হচ্ছেই, অলরেডি জানি আমার ইউক্রেন আছে, ভেনেজুয়েলা, এখন ইরান। তো এখানে তো ডিসপুট চলছে, বলছে যে এরপরে এটা চাঁদে চলে যাবে। ল্যান্ডিং কমপ্লেক্সিটি সাউথ পোলে, আমরা জানি সাউথ পোলের ল্যান্ডিং টা খুবই কঠিন। সেজন্য ভারত প্রথম দেশ যে কিনা সাকসেসফুলি সাউথ পোলে ল্যান্ড করেছিল। হ্যাঁ, তো চন্দ্রয়ান 2 যেটা আমাদের হলো, তো সেটাই বলছে যে এটা কিন্তু আরো প্রবলেমেটিক, কারণ ওখানটা খুবই ঠান্ডা, সূর্যের আলো পৌঁছাতে পারে না ঠিকভাবে। তার ফলে কি ওখানে খুবই ঠান্ডা। তো সেই টেম্পারেচার ম্যানেজমেন্টটা দরকার। ওয়ে ফরওয়ার্ড আমরা কি, কি করতে পারি? সেটা যদি দেখি, দেখো ট্রানজিশন টু রিউজেবিলিটি, আমি যেটা বললাম, যেটা এখন SpaceX, যেটা এলন মাস্কের কোম্পানি, তো SpaceX কি করে আমরা দেখেছি যে তারা যে তাদের যে রকেট আছে সেটাই উঠে যায় এবং আবার যখন তাদের মিশনস কমপ্লিট করে আবার সে এইভাবে ল্যান্ডিং করে যায়। তো তার ফলে কি হচ্ছে যে এই স্পেস একটা ক্রাফটটা বানাতে যে খরচাটা, সেটা কিন্তু বেঁচে যাচ্ছে। স্ট্রেন্দিং স্পেস ডিপ্লোমেসি, আমরা ফ্র্যাগমেন্টেড ওয়েতে না করে একটা কমন ইউএন ফ্রেমওয়ার্কের মধ্যে আসে, যে ইউএন অফিস অফ আউটার স্পেস অ্যাফেয়ার্স, এই এরকম একটা ফ্রেমওয়ার্কের মধ্যে এসে যদি আমরা কোঅপারেশনের সাথে পিসফুলি করি, তাহলে ওই জিনিসটা আরো বেশি ভালো হবে। তারপরে দেখো ডেভেলপিং ইন সিটু রিসোর্সেস ইউটিলাইজেশনস, আমরা যদি ইন সিটু বলতে কি, আমরা যদি অক্সিজেনটা যদি লুনার মাটি থেকেই যদি তৈরি করতে পারি, লুনার সারফেস থেকে তৈরি করে নিতে পারি, তাহলে আমরা কি হবে কি, ওটাকে আরো সাস্টেনেবল হবে। আমরা ওখানটায় যে বিল্ডিং ব্লক তৈরি করতে চাই, যে ওখানটা বিল্ডিংস বানাতে চাইছি, সেটা মানে বেস যেটা বানাতে চাইছি সেটা আরো কার্যকারী হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি করি, পিপিপি মডেল, স্বাভাবিকভাবে যে প্রাইভেট সেক্টরকে এর মধ্যে আনতে হবে। ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমি বজায় রেখে, যেমন আর্টেমিস অ্যাকর্ডে রয়েছি মানে এই নয় যে আমরা নিজস্ব কিছু রাখবো না। অবশ্যই আমরা সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে এবং ইসরোর অ্যাস্ট্রোনট, নিজের অ্যাস্ট্রোনটরা ফিউচারে যাতে এরকম মিশনস করতে পারে। প্ল্যানেটারি ডিফেন্স অ্যান্ড সায়েন্স, প্ল্যানেটারি ডিফেন্সেস, এটা হচ্ছে যে রেডিয়েশন যেটা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আরও রিসার্চ, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আরও রিসার্চ করতে হবে এবং সেই অনুযায়ী হাই এন্ড কী হবে প্রোডাক্ট তৈরি করতে হবে। সেটা ড্রেস হোক, সেটা স্পেস ক্রাফট হোক, সেই উপরে কাজ করতে হবে। দেন কনক্লুশন কি? দেখো আমাদের যে ভিশন 2040 আর্টেমিস মিশনস, ইটস নট আওয়ার প্রোগ্রাম, মানে এক্সক্লুসিভ নট আওয়ার প্রোগ্রাম, আমরা এর মধ্যে ইনক্লুডেড আছি। এটা হচ্ছে ইউএস লেড ইনিশিয়েটিভ। তো আমাদের কিন্তু ফিউচারে যে নিজস্ব আত্মনির্ভর ভারতের লক্ষ্যে কিন্তু এই ভিশন 2040 তে কাজ করতে হবে এবং আমরা যত এক্সপিরিয়েন্স গ্যাদার করছি সেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করে আমাদের লুনার সারফেসে পৌঁছাতে হবে। তাহলে আমরা কিন্তু টোটাল কিন্তু এই আর্টেমিস যে 2 মিশনস, এটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করলাম এবং টোটাল ডকুমেন্টসটা কিন্তু শুধু ইংলিশে না, বেঙ্গলিতেও পাওয়া যাবে। হ্যাঁ, বেঙ্গলিতে আর্টেমিস 2 মিশনস দেখো। টোটাল জিনিসটা কিন্তু আর্টেমিস মিশনের রোড ম্যাপ, সব কিন্তু মূল লক্ষ্যসমূহ আমাদের কিন্তু এখানে সব আছে। তো এটাই বলব যে কেউ যদি বেঙ্গলিতে পরীক্ষা দিতে চায় তাহলে সে বেঙ্গলিতেও দিতে পারে। আমাদের বেঙ্গলিতেও নোটস আছে। যদি ইংলিশে দিতে চায় ইংলিশে হবে। আর এই ডকুমেন্টসটা আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। আচ্ছা, এই ডকুমেন্টসটা পড়ার পর এই কোয়েশ্চেনটা অ্যান্সার করবে যে এক্সামিন হাউ দ্য
Artemis program, particularly Artemis 2, reflects emerging trends in global space geopolitics and international cooperation. এই টপিকটা পড়ে এই কোশ্চেনটা অ্যান্সার করে আমাদের ওয়েবসাইটে জমা দিয়ে দেবে। আমরা সেটা ইভ্যালুয়েট করে তোমাদেরকে দিয়ে দেবো। এবং তার সাথে, সাথে আজকে যেসব প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপ্লেইনড আছে সেগুলো আমাদের ভিডিওস নেক্সট আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে। তোমরা ওগুলো দেখে নিও এবং অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।